মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস কুটুমিয়া। পড়ছে উপন্যাসের ৪র্থ পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। হামিদা চিন্তিত মুখে বসে আছে। বসার ঘরের দরজা ভেজানো। যে কোনো মুহূর্তে আলাউদ্দিন নামের মানুষটা ঘরে ঢুকতে পারে। এই অধিকার নিয়েই সে এ বাড়িতে এসেছে। তার অধিকার শুধু ঘরে ঢুকাতেই সীমাবদ্ধ না, সে ইচ্ছা করলে গায়েও হাত দিতে পারে। ভাবতেই শরীর ঘিন ঘিন করছে। টেলিফোন বাজছে। হামিদা টেলিফোন ধরল। হাজী সাহেব টেলিফোন করেছেন। তার গলা আনন্দময়। কেমন আছো গো মা? হামিদা বলল, ভালো না। আবার নতুন করে কি হয়েছে? হামিদা কঠিন গলায় বলল, মামা নতুন করে কিছু হয়নি, পুরনোটাই সামলাতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অসহ্য লাগছে মামা। আমার ইচ্ছা করছে ছাদে উঠে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই। আলাউদ্দিনের সঙ্গে তোর কি কোনো ঘটনা ঘটেছে? কোনো ঘটনাই ঘটেনি। সে আজ সকালে বিছানা বালিশ বাবুর্চি নিয়ে উঠেছে। সেরকমই তো কথা ছিল। হ্যাঁ, সেরকম কথাই ছিল, কিন্তু মামা আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না। মনে হচ্ছে আমার গা দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। একটা কাজ করি, আলাউদ্দিনকে বলি আরো সপ্তাহখানিক পরে এসে যেন এ বাড়িতে ওঠে। এই 1 সপ্তাহ চিন্তা ভাবনা করে নিজেকে গুছিয়ে নে। মামা এসব কিছু করতে হবে না, আমি তোমাদের কাছে চলে আসছি। তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে কথা বলবো, ভাববো। চলে আয়, এটা মন্দ না, চলে আয়। আমার জন্যে একটা ঘর খালি করে রাখো মামা। আমি কাউকে সঙ্গে নিয়ে ঘুমাতে পারি না। তুই তোর মামির সঙ্গে কথা বলবি, সে তোকে বোঝাতে পারত। মেয়েদের সমস্যা মেয়েরাই ভালো বোঝে। আমি এখন কারো সঙ্গেই কথা বলবো না। মামা শোনো, তোমার লেখক সঙ্গে করে একজন বাবুর্চি নিয়ে এসেছে। কালামিয়া না কি যেন নাম। দেখে মনে হয় কবর খুঁড়ে কবরের ভেতর থেকে নিয়ে এসেছে। বিদায় করে দে। বিদায় করে দিয়েছে। সে এখনো যায়নি, তবে চলে যাবে। মামা শোনো, যে লোক কবরের নিচ থেকে একজনকে ধরে এনে বাবুর্চির চাকরি দেয়, তার সঙ্গে কি জীবনযাপন সম্ভব? মা শোন, এই সব তো ছোট সমস্যা। সমস্যা সমস্যাই, সমস্যার কোনো ছোট বড় নেই। তুই কি কাঁদছিস নাকি? আমি কাঁদছি না, রাগে আমার শরীর জ্বলছে মামা। তুই হাত মুখ ধুয়ে ঠান্ডা হ, তারপর চলে আয় আমার এখানে। নাকি আরেকটা কাজ করব, আমি তোর মামিকে নিয়ে চলে আসি। তোর সঙ্গে কথা বলি, আলাউদ্দিনের সঙ্গেও কথা বলি। তোমাদের আসতে হবে না মামা, আমি আসছি। টেলিফোন রেখে হামিদা বাথরুমে ঢুকল। তার শরীর আসলেই জ্বলছে। সে দীর্ঘ সময় নিয়ে গোসল করল। শরীরের জ্বলুনি সামান্য কমল, পুরোপুরি গেল না, পুরোপুরি যাবার কথাও না। আলাউদ্দিনকে কি বলবে সেগুলি গুছিয়ে নেওয়া দরকার। হামিদা কোনো কিছুই গোছাতে পারছে না। আলাউদ্দিন বসার ঘরে বসে আছে। শান্ত ভঙ্গিতেই বসে আছে। বসার ঘরের সোফাটা আরামদায়ক। শুধু সামনের টেবিলের উপর পা তুলে দিতে পারলে অনেক আরাম হতো। এই কাজটা করা যাচ্ছে না। অন্যের বাড়িতে এসে সোফায় বসে টেবিলে পা তোলা যায় না। তার স্ত্রীর বাড়ি, সেই অর্থে নিজেরই বাড়ি, এই বোধ এখনো হচ্ছে না। আলাউদ্দিনের ঘুম ঘুম পাচ্ছে। কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগত। ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। সকাল 11টা বাজে। 11টার সময় কেউ ঘুমাতে যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিতে হবে। আজ দুপুরের খাবার ব্যবস্থা কুটু কি করেছে তিনি জানেন না। নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষে নিশ্চয়ই বিশেষ কিছু করেছে। মেনু আগেভাগে জানা থাকলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আলাউদ্দিন সিগারেট ধরালেন।
প্রথমবার হাজী সাহেবের সঙ্গে যখন এ বাড়িতে এসেছিলেন তখন সিগারেট ধরাতে সংকোচ লাগছিল, তবে এখন লাগছে না। এটা একটা ভালো দিক। সিগারেটে দুটো টান দিতেই হামিদ এসে ঘরে ঢুকল। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে সোফা সেরে উঠে দাঁড়িয়ে পড়লেন। সম্মান দেখানো হলো। নিজের স্ত্রীকে এইভাবে সম্মান দেখানোর কোনো নিয়ম আছে কিনা তিনি জানেন না। আস্তে আস্তে সব নিয়মকানুন শিখে নিতে হবে। শিক্ষার কোনো শেষ নাই। কবরে যাবার আগের মুহূর্তেও মানুষ শিখতে পারে। হামিদা বলল, বসুন। আলাউদ্দিন ধপ করে বসে পড়লেন। হামিদা তার সামনে বসল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, চোখ ঈষৎ লাল। মনে হচ্ছে তার জ্বর আসবে, গা শিরশির করছে। আলাউদ্দিন বললেন, আপনার জন্য জিলাপি এনেছে। হামিদা চমকে উঠল। মনে হলো সে একটা ধাক্কার মতো খেয়েছে। ধাক্কা খাওয়ার কারণ আছে। শহীদের জিলাপি খুব পছন্দ ছিল। যখন তখন জিলাপি নিয়ে আসত। জিলাপি না পেলে নেশাস্তার হালুয়া। দুটা খাদ্যদ্রব্যই হামিদার অপছন্দ। শহীদের আরেকটা পছন্দের জিনিস ছিল বেলিফুল। হামিদা কোনো পুরুষ মানুষকে বেলিফুলের জন্য এত পাগল হতে দেখেনি। তার আনন্দময় গলা এখনো কানে বাজে। হামিদা, শোনো, আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে বেলির সিজন। শহীদের মৃত্যুর পর দীর্ঘদিন কেটে গেছে। হামিদা বাড়িতে বেলিফুল ঢুকতে দেয়নি। বেলিফুলের গন্ধ কেমন হামিদা ভুলে গেছে। জিলাপি এনেছেন কেন? আলাউদ্দিন জবাব দিলেন না। কুটুমিয়া তাকে জিলাপি আনতে বলেছে বলে তিনি জিলাপি এনেছেন, এটা বলতে ইচ্ছা করছে না। তার মন বলছে, এই সত্যি কথাটা শুনলে হামিদা পছন্দ করবে না। নেশাস্তার হালুয়াও আনতে বলেছিল, হালুয়া খুঁজে পাননি। হামিদা বলল, শুধু জিলাপি এনেছেন, আর কিছু আনেননি? আলাউদ্দিন বললেন, বেলিফুল এনেছে। বেলিফুল এনেছেন? জি। কই দেখি। আলাউদ্দিন পাঞ্জাবির পকেট থেকে বেলিফুল বের করলেন। হামিদা বলল, বেলিফুল জিলাপি আপনি কি নিজ থেকে এনেছেন, না কেউ আপনাকে আনতে বলেছে? আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে বললেন, নিজ থেকে এনেছে। হামিদা বলল, জিলাপি আমি খাই না, আর বেলি আমার পছন্দের ফুল না, তারপরেও আপনাকে ধন্যবাদ। আলাউদ্দিন পকেটে হাত দিয়ে সিগারেট বের করলেন। কিছুক্ষণ আগেই তিনি সিগারেট শেষ করেছেন। সেই সিগারেটের ধোঁয়া এখনো ঘরে আছে। এর মধ্যে আরেকটা সিগারেট ধরানো ঠিক হচ্ছে না। হামিদার নাকমুখ কুচকে আছে। যারা সিগারেট খায় না তারা সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না। আলাউদ্দিন হামিদার চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সিগারেট ঠোঁটে নিলেন, ধরালেন না। কাজটা পরীক্ষামূলক। তিনি যদি দেখেন হামিদা রেগে যাচ্ছে, তাহলে আর সিগারেট ধরাবেন না। আর যদি দেখেন সে রাখছে না, তাহলে ধরাবেন। তিনি লাইটার হাতে নিয়ে অপেক্ষা করছেন। হামিদা বলল, আপনাকে কিছু জরুরি কথা বলা দরকার, অত্যন্ত জরুরি। জি বলুন। আজ আর বলবো না। আমার শরীরটা খারাপ, মাথা এলোমেলো হয়ে আছে। কি বলতে গিয়ে কি বলে ফেলবো বুঝতে পারছি না। তাহলে আরেকদিন বলুন। হ্যাঁ, তাই করব। আমি এখন চলে যাব মামার কাছে, সেখানে কয়েকদিন থাকব, মনটা ঠিক করব। আলাউদ্দিন অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, অবশ্যই অবশ্যই, মন ঠিক করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে 10-12 দিন থাকবেন। আমার ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না। সঙ্গে বাবুর্চি আছে, সে এবার অত্যন্ত দক্ষ। আপনার বাবুর্চির বিষয়েও কিছু কথা আছে। কি কথা বলুন। আপনার সঙ্গে বেয়াদবি করলে সেটাও বলুন। ওকে সাইজ করা দরকার আছে। প্রায়ভাবে সাইজ করব, শেষে সাইজ করা হয় না। বাবুর্চির বিষয়ে যে কথাগুলি বলতে চাচ্ছি সেগুলিও আজ না বলে অন্যদিন বলবো।
অনেকক্ষণ ধরে দেখছি আপনি সিগারেট ধরাচ্ছেন না, একবার ঠোঁটে নিচ্ছেন, একবার হাতে নিচ্ছেন। সিগারেট ধরান। আলাউদ্দিন আনন্দের সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনি কখন যাবেন? হামিদা বলল, এখনই যাব। হামিদার কথা শেষ হবার আগেই কুটু ঢুকল, তার হাতে চায়ের কাপ। হামিদা কুটুকে দেখে আবারও ধাক্কার মতো খেল। এই কুটু মিয়া আগের কুটু মিয়া না। অতি অল্প সময়ে সে চুল কেটে এসেছে, হাতের নখ কেটেছে, গোসল করে ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরেছে। নোংরা ভাব তার শরীরে এখন একেবারেই নেই। তার গা থেকে লেবুর হালকা সুবাস আসছে। লেবুর গন্ধ হামিদার খুবই পছন্দ। কুটু হামিদার দিকে তাকিয়ে বলল, আপা, আপনার জন্য চা আনছি। হামিদা বলল, আমি তো তোমার কাছে চা চাইনি। কুটু বিনীত ভঙ্গিতে বলল, একটু খাইয়া দেখেন আপা, আপনার ভালো লাগবো, এইটাই মশলা আছে। ঘন কইরা দুধ চা বানাইয়া তার মধ্যে গরম মশলা দেওয়া হয়। নেপালিরা এই চা খুব পছন্দ করে। একটা চুমুক দেন। হামিদা খুব অনাগ্রহের সঙ্গে চায়ে চুমুক দিল। শান্ত গলায় বলল, আমি চা খাচ্ছি, এখন দাঁড়িয়ে থেকো না, সামনে থেকে যাও। কুটু বলল, চাটা কি আপনার মন মতো হয়েছে আপা? হামিদা বলল, চা ভালো হয়েছে। কুটু বলল, শুক্রিয়া, বলেই সে সরে গেল। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে আনন্দিত গলায় বললেন, জামিলা শোনো, কুটু অসাধারণ এক প্রতিভা। হামিদা তীক্ষ্ণ গলায় বলল, আপনি আমাকে কি নামে ডাকলেন? আলাউদ্দিন গলা খাকারি দিয়ে বললেন, জামিলা বলেছে। দয়া করে রাগ করবেন না, আর বলবো না। জামিলা বলছেন কেন? আমার নাম হামিদা, জামিলা না। জি আমি জানি। হামিদ স্যার আমাদের অঙ্ক করাতেন, ওনাকে খুবই ভয় পেতাম। হামিদা নামটা শুনলেই স্যারের কথা মনে হয়, এই জন্যে আপনাকে জামিলা বলেছে, আর বলবো না। তবে জামিলা নামের অর্থ ভালো, জামিলা নামের অর্থ সুন্দরী। হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি এখন চলে যাচ্ছি, আপনার সঙ্গে পরে কথা বলবো। 2-3 দিন পরে যে কোনো সময় কথা হবে। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। আমার কাজের মেয়েটাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনার বাবুর্চি আছে, আপনার অসুবিধা হবার কথা না। কোনো অসুবিধা হবে না, আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। হামিদা ক্লান্ত গলায় বলল, আমি আপনাকে নিয়ে চিন্তা করছি না, আমি নিজেকে নিয়ে চিন্তা করছি। আচ্ছা আমি এখন যাচ্ছি। আলাউদ্দিন বাথটাবের পানিতে শুয়ে আছেন, তার মাথাটা শুধু ভেসে আছে, পুরো শরীর পানির নিচে, বাথটাব ভর্তি ফেনা। আলাউদ্দিনের মনে হচ্ছে এর চেয়ে সুন্দর সময় তিনি তার জীবনে পার করেননি। হামিদার বাড়িতে বাথটাব আছে এটাই তিনি কল্পনা করেননি। বাথটাবে নামার সময় শুরুতে তার একটু ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। এখন মনে হচ্ছে পানির তাপমাত্রা এর চেয়ে বেশি হলে ভালো লাগতো না। তিনি একাই আছেন, কুটু আশেপাশে নেই। একটু আগে হাতের কাছে একটা ট্রে নামিয়ে দিয়ে গেছে, ট্রেতে একটা জগ এবং একটা গ্লাস। জগে যে বস্তু আছে তার রং টমেটো জুসের লাল রং না, হালকা সোনালি রং। এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস, যে জিনিসই হোক অমৃত সম। এই জিনিস এক জগ খেলে তৃষ্ণা মিটবে না, এই জিনিস খেতে হবে 1 বালতি। আলাউদ্দিন সিগারেট ধরালেন। পানিতে ভিজতে ভিজতে সিগারেট টানার একটাই সমস্যা, সিগারেট ভিজে যায়। পানিতে সিগারেট খাবার জন্য অন্যরকম সিগারেট থাকার দরকার ছিল, যে সিগারেট পানিতে ভিজবে না। কুটুকে বললে এই ব্যবস্থা সে নিশ্চয় করবে। অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ, দরিদ্র দেশে পড়ে আছে বলে তার প্রতিভার কদর হল না। কুটু ইউরোপ আমেরিকায় জন্মালে তাকে নিয়ে কারাকারি পড়ে যেত। আলাউদ্দিন ডাকলেন,
কুটু, কুটু কোথায়? কুটু সঙ্গে সঙ্গে দরজা খুলে বাথরুমে ঢুকল। আলাউদ্দিন স্নেহের স্বরে বললেন, কেমন আছো কুটু? কুটু বলল, ভালো। আলাউদ্দিন বললেন, জীবনে এই প্রথম বাথটাবে গোসল করছে, এর আগে কখনো করিনি। বিয়েটা আমার জন্য শুভ হয়েছে, কি বলো কুটু? অবশ্যই শুভ হয়েছে। আজকের দিনটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। দিনটা কিভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তা। দিনটা তো মনে হয় ভালোই কাটবে। অবশ্যই ভালো কাটবে। আগামীকালও ভালো কাটবে। জামিলা আগামীকালও আসবে না, আমাকে বলে গেছে। এইটা তো স্যার সুসংবাদ। আলাউদ্দিন গ্লাসে লম্বা চুমুক দিয়ে বললেন, শুধু সুসংবাদ বললে কম বলা হয়, এটা হচ্ছে মহা সুসংবাদ। জি স্যার, মহা সুসংবাদ। নিজের স্ত্রীর সঙ্গে আপনি আপনি করে কথা বললাম, এর জন্যে সামান্য খারাপ লাগছে। মনে হচ্ছিল কি জানো? মনে হচ্ছিল আমি যে কলেজের শিক্ষক, জামিলা সেই কলেজেরই প্রিন্সিপাল। স্যার, আপনি খুব দ্রুত খাইতেছেন, আস্তে আস্তে খাওয়ার নিয়ম। পাইলট সাহেবকে আস্তে আস্তে খেতেন? জি, উনি ছিলেন পাইলট, আর আমি দরিদ্র ঘরের সন্তান। ওনার সঙ্গে আমাকে মিলালে তো হবে না, দুইজন দুই প্রান্তে। তারপরেও আপনাদের মধ্যে মিল আছে। এটা ঠিক বলেছ, আমাদের মধ্যে মিল আছে। উনি বাথটাবে শুয়ে থাকতেন, আমিও বাথটাবে শুয়ে আছি। উনি বাথটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খেতেন, আমিও বাথটাবে শুয়ে জগ ভর্তি জিনিস খাই। আমি ওনার চেয়ে দ্রুত খাই। সামান্য একটু অমিল, তাই না? জি স্যার। আলাউদ্দিন আরেক গ্লাস নিলেন, লম্বা চুমুক দিয়ে বললেন, আরো মিল আছে। ওনার বাবুর্চির নাম ছিল কুটুমিয়া, আমার বাবুর্চির নামও কুটুমিয়া। ঠিক বলছি কিনা বলো? অবশ্যই ঠিক বলছেন। শোনো কুটু, আজ আমি বাথটাব থেকে উঠব না, এখানেই খাওয়া দাওয়া করব। অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই স্যার। তোমার পাইলট স্যার কি কখনো বাথটাবে শুয়ে খাওয়া দাওয়া করতেন? জি, করতেন। উনি ঘন্টার পর ঘন্টা বাথটাবে থাকতেন, বই পড়তেন। কি বই পড়তেন? কি বই পড়তেন তা তো বলতে পারবো না স্যার, আমি লেখাপড়া জানি না। আমি ভুলেই গিয়েছিলাম তুমি লেখাপড়া জানো না। তোমাকে একবার বলেছিলাম বাংলা বাজার থেকে অ আ বই কিনে আনবো, ভুলে গেছেই। এই বয়সে আর লেখাপড়া শিখা কি হইব? জ্ঞান অর্জনের কোনো বয়স নাই কুটু, জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়। তুমি এখন যাও তো কুটু, খুঁজে পেতে দেখো এই বাড়িতে কোনো বইটই আছে কিনা, থাকলে নিয়ে এসো। শুয়ে শুয়ে পাইলট সাহেবের মতো বই পড়ব। বাংলা বই আনবো না ইংরেজি বই আনবো? একটা আনলেই হবে, হাতের কাছে যা পাও নিয়ে এসো। কুটু কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে ফিরে এলো। ইংরেজি বই। বইয়ের লেখকের নাম উইলিয়াম গোল্ডিং, বইয়ের নাম লর্ড অব দ্য ফ্লাইস। আলাউদ্দিন বই পড়তে শুরু করলেন। প্রথম চ্যাপ্টারের নাম দ্য সাউন্ড অব দ্য শেল। 10 মিনিটের মতো পরেই তিনি ঘুমিয়ে পড়লেন। লর্ড অব দ্য ফ্লাইস কিছুক্ষণ বাথটাবের পানিতে ভেসে রইল, তারপর পানিতে ডুবে গেল। হাজী একরামুল্লাহ বললেন, মা, আমি যে তোর মঙ্গল চাই এটা কি তুই জানিস? হামিদা বলল, মামা আসল কথাটা বলে ফেলো, ভনিতা করছো কেন? হাজী সাহেব বললেন, আমি তোর মঙ্গল চাই, এটাই আসল কথা। হামিদা বলল, ঠিক আছে, তুমি আমার মঙ্গল চাও, আমার প্রতি তোমার এই শুভকামনার জন্য তোমাকে ধন্যবাদ। তুই এরকম ক্যাটক্যাট করে কথা বলছিস কেন মা? আয় আমরা সহজভাবে কিছুক্ষণ আলাপ করি। চিন্তায় তোর চোখ মুখ ছোট হয়ে গেছে, এরকম অবস্থায় থাকলে
কিছুদিনের মধ্যে তোর সব চুল পেকে যাবে। তুই একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিস, আয় তোর সমস্যার সমাধান করি। তুমি আমার সমস্যার সমাধান করবে? আমি একা করব কিভাবে? তুই আমি আমরা দুজনে আলাপ করব, দরকার হলে আলাউদ্দিনকে ডাকব। ওনাকে কেন ডাকবে? তোর সমস্যাটা তো তাকে নিয়েই। তাকে বিয়ে করেছিস, কিন্তু তার সঙ্গে থাকছিস না। হামিদা বলল, আমি যে তোমার এখানে আছি তাতে কি তোমার অসুবিধা হচ্ছে? একটা বড় ঘর একা দখল করে আছি, অসুবিধা হবার কথা। যদি হয় খোলাখুলি বলো, আমি চলে যাব। কোথায় যাবি? নিজের বাসায় ফিরে যাবি? না, মেয়েদের কোনো হোস্টেলে গিয়ে উঠব। চাকরিজীবী মহিলাদের জন্যে ঢাকা শহরে অনেক হোস্টেল তৈরি হয়েছে। তোর নিজের বাড়িতে তুই যাবি না? না। মামা, তোমার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব, আমার মাথা ধরেছে। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে থাকব। হাজী সাহেব বললেন, আচ্ছা যা। হামিদা বলল, শেষ কোনো কথা থাকলে বলতে পারো। হাজী সাহেব বললেন, তুই এরকম ছটফট করলে তো শেষ কথা বলতে পারবো না। শান্ত হয়ে বস। নে, একটা পান খা। মামা, আমি পান খাই না। খেয়ে দেখ, ভালো লাগবে, মিষ্টি পান। হামিদা বলল, পানটান কিছু খাবো না। শেষ কথা কি বলতে চাচ্ছ বলো, আমি মন দিয়ে শুনছি। হাজী সাহেব একটা পান মুখে দিলেন। হামিদার পিঠে হাত রেখে নরম গলায় বললেন, আমি তোর মঙ্গল চাই মা। হামিদা অস্পষ্টভাবে হাসল। হাজী সাহেব বললেন, তুই যদি আলাউদ্দিনের সঙ্গে বাস করতে না পারিস তাহলে বিয়ে ভেঙে দেওয়া উচিত। বিয়ে তো কোনো খেলা না, সিরিয়াস ব্যাপার। তুই যদি ভাবিস বিয়েটা ভুল হয়ে গেছে তাহলে সেই ভুল হজম করতে হবে কেন? হামিদা ক্ষীণস্বরে বলল, তুমি এই লাইনে কথা বলবে আমি বুঝতে পারিনি, থ্যাংক ইউ। হাজী সাহেব বললেন, বিয়ে ভেঙে দেবার আগে তোকে কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে হবে ভুল হয়েছে। পুরোপুরি নিশ্চিত কিভাবে হব? পুরোপুরি নিশ্চিত হতে হলে তোর নিজের বাড়িতে গিয়ে আলাউদ্দিনের সঙ্গে বাস করতে হবে। তাকে কাছাকাছি থেকে কিছুদিন দেখতে হবে। তোদের দুজনকে যে এক ঘরে বাস করতে হবে তা তো না। তুই একটা ঘরে থাকবি, আলাউদ্দিন অন্য একটা ঘরে থাকবে। আলাউদ্দিন অবুঝ না, তাকে বললেই সে বুঝবে। আমি তোকে বেশি দিন থাকতে বলছি না, 1 সপ্তাহ থাকলেই হবে। 1 সপ্তাহ? হ্যাঁ, 1 সপ্তাহ। মা, রাজি হয়ে যা। আমি বুড়ো মানুষ, আমি তোর কাছে হাত জোর করছি। হামিদা বিরক্ত হয়ে বলল, যাত্রা থিয়েটার করবে না মামা, হাত জোর করা আবার কি? ঠিক আছে, আমি থাকবো 1 সপ্তাহ। তাহলে একটা তারিখ ঠিক করে ফেলি, কবে যাবি সেই তারিখ ঠিক করো। বুধবার, 9 তারিখ। ঠিক আছে, বুধবার 9 তারিখে তোকে আমি ওই বাড়িতে রেখে আসব। বুধবার কেন? বুধবার কি বিশেষ কোনো দিন? একটা দিন ঠিক করতে হয়, এই জন্য ঠিক করা। হামিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ধারণা কি জানো মামা? আমার ধারণা তুমি আলাউদ্দিন সাহেবের সঙ্গে আগে আলাপ করে এই দিনটা ঠিক করে এসেছ। তার সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে এসেছ আমার কাছে। আমি কি ভুল বললাম? হাজী সাহেব জবাব দিলেন না। হামিদা বলল, মামা, আমার বুদ্ধি কেমন? হাজী সাহেব বললেন, তোর বুদ্ধি ভালো, মাশাল্লাহ। হামিদা বিছানায় শুয়ে আছে, তার মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে। মাথা ব্যথার ওষুধে এই যন্ত্রণা যাবে না। মাথার ভোঁতা যন্ত্রণা বিয়ের পর থেকেই শুরু হয়েছে, বাড়ছে কমছে, পুরোপুরি কখনো যাচ্ছে না। হামিদা এখন প্রায় নিশ্চিত এই যন্ত্রণা কখনো যাবে না। কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত থাকলে যন্ত্রণা সাময়িকভাবে ভুলে থাকা যায়। ব্যস্ত রাখার মতো কিছু হামিদা পাচ্ছে না। দরজায় কেউ টোকা দিচ্ছে। হামিদা বিরক্ত গলায় বলল, কে? হাজী সাহেবের মেয়ে বলল,
ভাত খাইতে আসেন। হামিদা বলল, আমি রাতে কিছু খাবো না। তুমি মামিকে গিয়ে বলবে খাওয়া নিয়ে একটু পরে পরে আমাকে যেন বিরক্ত না করে, আমার ঘরেও যেন খাবার না পাঠায়। বুঝতে পারছো কি বলছি? জি। এখন যাও, খবরদার আবার ফিরে আসবে না। আমার মেজাজ খুবই খারাপ। আবার যদি তুমি ফিরে আসো কিংবা অন্য কেউ ভাত খাওয়া খাওয়ার জন্য সাদাসাদি করতে আসে, তাহলে আমি কোনো একটা হোটেলে গিয়ে উঠব। হামিদা বিছানা থেকে উঠে দরজার সিটকিনি লাগালো, কাগজ কলম নিয়ে মেয়েদের চিঠি লিখতে বসল। এখানে কি ঘটছে মেয়েদের জানানো প্রয়োজন। তার বিয়ের পর মেয়েদের সঙ্গে টেলিফোনে 2-3 মিনিট করে কথা বেশ কয়েকবার হয়েছে। তাতে তাদেরকে তেমন কিছুই বলা হয়নি। পুরো ব্যাপারটা ভালো করে জানাতে হবে। চিঠি লিখতে হবে সাবধানে, কারণ মেয়েরা এই চিঠি শুধু যে নিজেরা পড়বে তা না, তাদের স্বামীদেরও পড়াবে। বিবাহিত মেয়েদের কাছে একান্তই ব্যক্তিগত কোনো চিঠি পাঠানো যায় না। তারা আহ্লাদ দেখানোর জন্যে ব্যক্তিগত সবকিছুই স্বামীকে দেখায়। চিঠি একটা লিখে ফটোকপি করে 2 মেয়েকে পাঠালে হবে না, দুজনকে আলাদা করে লিখতে হবে। হামিদার মাথার যন্ত্রণা বাড়তে শুরু করেছে। আরও বাড়ার আগেই চিঠি শেষ করা দরকার। মেয়েদের চিঠিতে অনেক আহ্লাদি আহ্লাদি কথা লিখতে হয়। মাথার যন্ত্রণা বেড়ে গেলে আহ্লাদি কথাগুলি আসবে না। আমার প্রিয় মা রু, কেমন আছো গো মামনি? কেমন চলছে তোমার সংসার? জামাই কেমন আছে? তার পায়ের পাতায় ফোড়া হয়েছিল বলেছিলে, সেটার অবস্থা কি? মাগো, তুমি মোজা নিয়মিত ধুয়ে দাও তো। তোমার ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়া সমস্যা হবার কথা না। আন্ডারগার্মেন্টস প্রতিদিন ধোয়া প্রয়োজন। সুজির হালুয়ার রং সাদা হয়ে যাচ্ছে কেন জানতে চেয়েছিলে। সুজি সামান্য ভেজে নিতে পারো। অনেকে আবার জাফরান দিয়েও রং করে। হলুদ দিয়ে রং করতে যেও না, হলুদের একটা তিতা স্বাদ আছে। মিষ্টি জাতীয় খাবারে হলুদ দেয়া যায় না। কাঁচা হলুদের রস 1 ফোঁটা দিলে সুন্দর রং হয়। তোমাদের দেশে কাঁচা হলুদ আছে কিনা তা তো জানি না। এখন নিজের প্রসঙ্গে আসি। কিছু কিছু কাজ আছে মানুষ জানে কাজটা ভুল, তারপরেও কাজটা করে। কাজটা করার পর ভুলটা যে কত বড় তা ধরতে পারে, তখন আর ভুল শোধরানোর উপায় থাকে না। আমি এ ধরনের একটা ভুল করে ফেলেছি। এখন আমার মাথা আওলা হয়ে আছে। মাথা আওলা শব্দটা তোমার বাবা ব্যবহার করতেন। মানুষটা নেই, কিন্তু সে তার অনেক কথাবার্তা ছড়িয়ে রেখে গেছে। ওই যে বিখ্যাত লাইন, পাখি উড়ে চলে গেলেও পাখির পালক পরে থাকে। আমি আমার নিজের ভুলের কথা ইনিয়ে বিনিয়ে লেখার জন্য তোমাকে চিঠি লিখতে বসিনি। তোমার সহানুভূতি আদায়ের চেষ্টাও করছি না। সহানুভূতি আদায়ের চেষ্টাটা আমার কাছে সবসময় খুব অরুচিকর মনে হয়েছে। তোমার বাবার মৃত্যুর পর তোমাদেরকে নিয়ে আমি যখন গভীর জলে পড়ে গেলাম, তখন অনেকেই সহানুভূতি দেখাতে এগিয়ে এসেছিলেন। রাগে আমার তখন গা জ্বলত, এখনো জ্বলে। আমি একটা সমস্যায় পড়েছি। এই সমস্যার সমাধান আমি নিজেই করব। তার জন্যে তোমাদের কাছে কখনো যাব না। এবং আমি আশা করব যে আমি দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি এই ভেবে তোমরা আমাকে সহানুভূতি দেখাতে আসবে না। এখন কিছু অদ্ভুত ঘটনা তোমাকে বলি। ঘটনাগুলি কাকতালীয়, কিন্তু একের পর এক কয়েকটা কাকতালীয় ব্যাপার ঘটবে তাও আমি মানতে পারছি না। ব্যাপারটা কি শোনো। আগের কথা মতো আলাউদ্দিন সাহেব এক সকালে তার বাবুর্চিকে নিয়ে উপস্থিত হলেন। আমার সঙ্গে দেখা হলো না। তিনি জিনিসপত্র নামিয়ে বাজারে চলে গেলেন। জরুরি কি সব কেনাকাটা নাকি বাকি আছে। তার সঙ্গে দেখা হলো দুপুরে। তিনি জিলাপি এবং বেলিফুল নিয়ে এসেছেন। কাকতালীয় ব্যাপারটা বুঝতে পারছ? বুঝতে পারা উচিত। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, জিলাপি এবং বেলিফুল তোমার বাবার খুবই পছন্দের জিনিস।
সে বাজারে গেলেই খুঁজে পেতে জিলাপি নিয়ে আসত। বেলিফুলের সিজনে সে বেলিফুল ছাড়া বাসায় এসেছে এরকম কখনো হয়নি। আলাউদ্দিন নামের মানুষটা বেছে বেছে প্রথম দিনেই জিলাপি এবং বেলিফুল আনবে কেন? আচ্ছা, ধরে নিলাম কাকতালীয়। আমাদের পৃথিবীতে বিস্মিত হবার মতো কাকতালীয় ব্যাপার যে ঘটে না তা না, অবশ্যই ঘটে, পরপর ঘটে না। দ্বিতীয় কাকতালীয় ব্যাপারটা সেদিনই ঘটল। আলাউদ্দিন সাহেব হঠাৎ এক সময় আমাকে জামিলা ডাকতে লাগলেন। তোমাদের আমি বলেছি যে তোমাদের বাবা ঠাট্টা করে আমাকে ডাকতেন মিসেস ঝামিলা। আমি শুধু ঝামেলা করি, এই জন্যেই আমার নাম মিসেস ঝামিলা। জামিলা এবং ঝামিলা এই দুটি নাম কি পরিমাণ কাছাকাছি তা কি বুঝতে পারছ? যখন উনি অবিকল তোমার বাবার মতো গলায় আমাকে জামিলা ডাকলেন, আমি এতই অবাক হলাম যে মাথায় একটা চক্কর দিয়ে উঠল। উনি কেন আমাকে জামিলা ডাকলেন তার একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না। আমার কাছে মনে হলো ব্যাখ্যার বাইরে অন্য কিছু আছে। এখনো মনে হচ্ছে সেই অন্য কিছুটা যে কি তা ধরতে পারছি না। আলাউদ্দিন সাহেব সঙ্গে করে একজন বাবুর্চি নিয়ে এসেছেন, নাম কুটু মিয়া। আলাউদ্দিন সাহেবের আচার ব্যবহার এবং চলাফেরায় কোনো রহস্যময়তা নেই। তিনি আর 10টা মানুষের মতোই, কিন্তু কুটু মিয়া নামের মানুষটা অন্যরকম। প্রথম দেখাতেই আমি তাকে যতটা অপছন্দ করেছি আর কাউকে এর 100 ভাগের 1 ভাগ অপছন্দও করিনি। তাকে দেখে প্রথম যে ধারণাটা হয় তা হলো এই লোক মানুষের সমাজে বাস করে না, এ বাস করে ম্যানহোলের ভেতরের কোনো জগতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালো। চায়ে মুখ দিতেই মনে হলো কোথাও কোনো গন্ডগোল আছে, কারণ চাটা ছিল মশলা চা। তোমাদের জন্ম হবার আগে তোমাদের বাবা একবার আমাকে নিয়ে 4 দিনের জন্য কাঠমান্ডু গিয়েছিলেন। সেখানে আমি প্রথম মশলা চা খাই। সেই চায়ের স্বাদ আমার মুখে লেগেছিল। কুটু মিয়া বেছে বেছে অবিকল সেই চাই কেন বানিয়ে দিল? ঘটনা কি? ঘটনা অবশ্যই আছে, ঘটনার ব্যাখ্যাও আছে। আমার মাথা তোমার বাবার ভাষায় আওলা হয়ে আছে বলে ঘটনার ব্যাখ্যা বের করতে পারছি না। আমি নিশ্চিত একদিন পারব। তোমার মাথায় কোনো ব্যাখ্যা এলে আমাকে চিঠি লিখে জানিও। এখন আলাউদ্দিন সাহেব তার বাবুর্চিকে নিয়ে আমার বাসায় বাস করছেন। আমি চলে এসেছি বড় মামার বাড়িতে। এই অবস্থা কতদিন চলবে বুঝতে পারছি না। এদিকে আবার আরেক সমস্যা। আমার বাড়ির একতলায় যে ভাড়াটে থাকতেন ইঞ্জিনিয়ার শফিক সাহেব, উনি গতকাল সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি প্রায় 7 বছর ছিলেন। তার মতো ভালো ভাড়াটে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাকে আমি বড় ভাইয়ের মতো দেখতাম, বিপদে আপদে তার সাহায্য নিতাম। তিনি চলে যাওয়ায় আমি খানিকটা অসহায় বোধ করছি। তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটাও বিচিত্র। তিনি যা বললেন সেটা হচ্ছে, আলাউদ্দিন সাহেব কুটু মিয়াকে নিয়ে যেদিন ওই বাড়িতে উঠলেন সেদিন সন্ধ্যায় রাস্তার একটা কালো কুকুর এসে বাড়ির বারান্দায় স্থায়ী হল। সন্ধ্যার পর থেকে ওই কুকুর বাড়ির চারদিকে চক্কর দেয় এবং মানুষের মতো করে কাঁদে। বাড়ির চারপাশে চক্রাকারে ঘুরতে ঘুরতে কুকুর বিড়ালের কান্না খুবই অশুভ বলে বিবেচনা করা হয়। ইঞ্জিনিয়ার সাহেবের মা অস্থির হয়ে গেলেন। কুকুরটাকে দূর করার চেষ্টা করা হলো। লাঠি দিয়ে তাড়া করলে চলে যায়, কিছুক্ষণ পর আবার চলে আসে। পরদিন এই কালো কুকুরটার সঙ্গে আরো 2টা কুকুর যুক্ত হলো। দিনের বেলা এরা কিছু করে না, চুপচাপ বারান্দায় বসে থাকে। সন্ধ্যা মিলাবার পর থেকেই বাড়ির চারপাশে হাঁটা শুরু করে এবং কান্না শুরু করে। শফিক সাহেব মিউনিসিপ্যালিটিকে খবর দিলেন। ওরা কুকুর ধরা গাড়ি নিয়ে এলো, কিন্তু কুকুর ধরতে পারল না। শফিক সাহেব বাজার থেকে মাংস কিনে এনে তাতে বিষ মিশিয়ে খেতে দিলেন। ওরা সেই মাংসে মুখ দিল না। গত মঙ্গলবার থেকে কুকুরের সংখ্যা হয়েছে 4। এর মধ্যে একটা কুকুর শফিক সাহেবের মেজ মেয়ে এবং কাজের বুয়াকে কামড়েছে। ওনার বাচ্চারা কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে পারে না, এমন অবস্থা। ওনারা যে চলে গেছেন
আমি তাদের দোষও দিতে পারছি না। আবার একের পর এক কুকুর এসে জুটছে, এটাও মেনে নিতে পারছি না। আগে কখনো এই সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? বড় মামার সঙ্গে কথা বলেছি। উনি একজন দারোয়ানের ব্যবস্থা করেছেন, যার একমাত্র কাজ হলো কুকুর আটকানো। আজ সকালে খবর পেয়েছি দারোয়ানকে কুকুর কামড়েছে। একসঙ্গে দুটা কুকুর দুপায়ে কামড়ে ফালাফালা করে দিয়েছে। নানান জায়গা থেকে খাবলে গোশত নিয়ে নিয়েছে। বড় মামা তাকে নিয়ে মেডিকেলে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন। তাকে পেথেড্রিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই হচ্ছে অবস্থা। খুব যে ভালো অবস্থা না তা তো বুঝতেই পারছ। তবে এইসব নিয়ে তোমরা মোটেই দুশ্চিন্তা করবে না। আমি নিশ্চিত প্রতিটি সমস্যারই আমি সমাধান করব। আমি যে খুব শক্ত মেয়ে তা আর কেউ জানুক বা না জানুক, তোমরা দুই বোন জানো। কাজেই দুশ্চিন্তা করবে না। আগামীকাল সকালে আমি আমার নিজের বাড়িতে যাব। কুকুরের সমস্যাটা কি নিজের চোখে দেখে আসব। অফিস থেকে 10 দিনের ছুটি নিয়েছিলাম। আগামীকাল ছুটি শেষ। অফিস করতে হবে ভেবেই খারাপ লাগছে। আমার 1 মাসের রিক্রিয়েশন লিভ পাওনা আছে। ভাবছি এই ছুটিটা নেব এবং সম্ভব হলে তোমাদের দু বোনকে দেখে আসব। আমার মাথার আওলা ভাব দূর করার জন্যে এটা খুবই দরকার। মা, তোমরা ভালো থেকো। আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করি। হামিদা চিঠি শেষ করে উঠল। মাথার চাপা যন্ত্রণাটা এতক্ষণ ছিল না, এখন আবার শুরু হয়েছে। খিদেও লেগেছে। নিচে গিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না। হামিদা বাথরুমে ঢুকে ভালোমতো হাতে মুখে পানি দিল। দুটা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। গত 1 সপ্তাহ ধরেই তার ঘুমের সমস্যা হচ্ছে। তার কাছে মনে হচ্ছে অনেকদিন হয়ে গেল সে তৃপ্তিমতো ঘুমাতে পারছে না। কে জানে, হয়তো এই জীবনে সে আর কোনোদিনও তৃপ্তি নিয়ে ঘুমোতে পারবে না। অনেক দূরে কোথাও যেন কুকুর ডাকছে, ভারী গলায় ডাকছে। শহরে কুকুরের ডাক শোনা অস্বাভাবিক কিছুই না, কিন্তু এই কুকুরটা কি অন্যরকম করে ডাকছে। হামিদা পাশ ফিরল। তার নিজের উপরই বিরক্ত লাগছে। সে এমন দুর্বল হয়ে যাচ্ছে কেন? কুকুর যেভাবে ডাকে এই কুকুরটাও সেইভাবেই ডাকছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে ডাকটা অন্যরকম। মন দুর্বল হলে এরকম হয়, স্বাভাবিককে মনে হয় অস্বাভাবিক। হামিদা মাথা থেকে কুকুরের ডাকটা সরাবার চেষ্টা করল। সরানো যাচ্ছে না। কুকুরটা ডেকেই যাচ্ছে। এই ডাক বন্ধ না হওয়া পর্যন্ত হামিদা ঘুমোতে পারবে না। দরজায় টোকা পড়ল। হামিদা বলল, কে? হামিদার কাজের মেয়ে আসিয়া ভীত গলায় বলল, আফা, আমি। কি চাও এত রাতে? আপনার খাওন আনছি। আমি তো বলে দিয়েছি রাতে খাবো না। মামি পাঠাইছে, সাথে দুধ আনছি। কিছু না খাইলে দুধটা খান। হামিদা দরজা খুলল। তার ভালোই খিদে পেয়েছে। কিছু না খেলে ঘুমও আসবে না। কুকুরটা ভালো যন্ত্রণা করছে, এখনো ডাকছে। মনে হয় তার গায়ে গরম মার ফেলে দিয়েছে কেউ। ব্যথা না কমা পর্যন্ত সে ডাকতেই থাকবে। হামিদা বলল, আসিয়া, তুমি কি কুকুরের ডাক শুনতে পাচ্ছ? বিশ্রী করে একটা কুকুর ডাকছে। আসিয়া বলল, কুত্তার ডাক তো শুনি না আফা। অনেক দূরে একটা কুকুর ডাকছে, শুনতে পাচ্ছ না? জি না। হামিদা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আসিয়া কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু কুকুর ঠিকই ডাকছে। একটা কুকুরের সঙ্গে আরো কয়েকটা কুকুর যুক্ত হয়েছে। আসলে ঘটনা কি? হামিদা চোখমুখ শক্ত করে বলল, ভাত দুধ কিছুই খাবো না, নিয়ে যাও। হামিদা চেয়ারে এসে বসল। আর তখনই সে বুঝতে পারল কুকুর দূরে কোথাও ডাকছে না, কুকুর ডাকছে তার মাথার ভেতর। এই লক্ষণ ভালো না, বিরাট অসুস্থতার লক্ষণ। হামিদার এখন উচিত অতি দ্রুত ভালো কোনো ডাক্তারকে দেখানো। আলাউদ্দিন বললেন, কুটু, কুকুরগুলি বড় যন্ত্রণা করছে। কুটু বলল,
জি স্যার। আলাউদ্দিন বললেন, রাত হলেই ঘেউ ঘেউ, তোমার বিরক্তি লাগে না? কুটু বলল, কুকুরের কারণে এদিকে কেউ আসে না, এইটা একটা ভালো দিক। তা ঠিক। আমরা নিরিবিলি আছি, তাই না কুটু? আমাদের কেউ বিরক্ত করছে না। হাজী সাহেব পাণ্ডুলিপির খোঁজে আমার কাছে আসবেন না। জি স্যার। এদিকে জামিলাও আসছে না, এটাও খারাপ না। জি স্যার, এটাও ভালো। আমার মনে হয় উনি আর এই বাড়িতে আসবেন না। না এলে আমাদের তো কিছু করার নাই। আমি নিশ্চয়ই বলতে পারি না আসতেই হবে, না এলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। তুমি আমার স্ত্রী, লিগাল ওয়াইফ। জি না, এরকম বলবেন কেন? আমরা থাকবো আমাদের মতো, উনি থাকবেন উনার মতো। আলাউদ্দিন আনন্দিত গলায় বললেন, অবশ্যই। কুটু বলল, খানা কি এখন খাইবেন, না আরো পরে দিব? আজকের খানাটা কি নতুন কিছু? জি। কি রান্না করেছ বলো দেখি। গরুর মাংস। ভেরি গুড। আজ সকাল থেকেই গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। তোমাকে বলতে ভুলে গেছি, ঝালঝাল গরুর মাংস, সঙ্গে আলু। তুমি কি মাংসে আলু দিয়েছ? জি স্যার। মাঝে মাঝে তোমার কাণ্ড কারখানা দেখে মনে হয় তুমি মনের কথা বুঝতে পারো। সত্যি করে বলো তো, তুমি মনের কথা বুঝতে পারো? কুটু প্রশ্নের জবাব না দিয়ে বলল, খানা খাইতে কি দেরি হইব স্যার? আলাউদ্দিন বললেন, তাড়াহুড়া করার দরকার কি, ধীরে সুস্থে খাই। এখন যে জিনিসটা খাচ্ছি তার নাম কি? এর নাম স্যার জিন, অতি সুস্বাদু। পাইলট স্যার কি এই জিনিস খেতেন? জি, খাইতেন। ওনার পছন্দের জিনিস ছিল জিন এবং রাম। রাম আবার কি? মিষ্টি জাতীয়, খাইতে ভালো। তোমার সঙ্গে থেকে অনেক কিছু শিখলাম। রাম, লক্ষণ, সীতা। হা হা হা। রাম তো খাওয়া হয়নি, একদিন ব্যবস্থা করো। জি আচ্ছা। আমি একা একা এত সব ভালো জিনিস খাচ্ছি, আমার খারাপই লাগে। তুমি খাও না কেন? তুমিও খাও, কোনো অসুবিধা নেই। আমার কাছে সব মানুষ সমান, বাবুর্চিও যা, খাদ্যমন্ত্রীও তা। যাও একটা গ্লাস নিয়ে এসো, খেতে খেতে দুজনে গল্প করি। আমি এইসব জিনিস খাই না স্যার। খাও না? জি না। কোনোদিনই খাওনি? জি না। আফসোস, একটা ভালো জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলে, খুবই আফসোসের কথা। কুটু শোনো, তোমার কি গরম লাগছে? স্যার আজ গরম ভালো পড়ছে। এক কাজ করো, বাথটাবে পানি দাও, পানির মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকি। এখন রাত বাজে 1টা, এত রাইতে বাথটাবে নামবেন? কোনো অসুবিধা আছে? জি না। আমি ঠিক করেছি আজ বাথটাবেই ঘুমাবো। কেন ঠিক করেছি বলতে পারো? গরম লাগছে এই জন্যে। হয় নাই, 10-0 পেয়েছ। আজ বাথটাবে গোসল করব, কারণ হলো মানুষের যখন যা করতে ইচ্ছা হয় তা করা উচিত। মানুষের বাঁচে কতদিন, ঠিক না? জি। একটা কচ্ছপ 300 বছর বাঁচে। আর মানুষের দিকে তাকিয়ে দেখো, 60 হয়েছে কি শেষ? আমার হয়েছে 53, আর মাত্র 7 বছর বাকি। কাজেই আমি ঠিক করেছি এখন থেকে যা করতে ইচ্ছা করবে তাই করব। কে কি চিন্তা করছে এইসব নিয়ে ভাবব না। জি আচ্ছা। বাথটাবে পানি লাগাও, গ্লাস শেষ হয়ে গেছে, এই জিনিস আরো দাও। জি আচ্ছা। আমাদের সুখের দিন শেষ হয়ে আসছে কুটু। বুধবার জামিলা চলে আসবে, তাই না? জি। চলে এলেও কিছু করার নেই, সব নিয়তি। জি স্যার, নিয়তি।
কুকুরের ডাক মনে হয় একটু কমেছে। জি, কমেছে। সর্বমোট কয়টা কুকুর? এখন আছে 5টা। এরা কি করছে? বাড়ির চারিদিকে চক্কর দিচ্ছে? জি স্যার। খুবই আশ্চর্যজনক ঘটনা। এদের কারণে বাইরের কেউ আমাদের কাছে আসতে পারছে না। এই একটা ভালো দিক। তুমি এখন থেকে এদের এক থালা করে খাবার দিও। জীবের দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাগুলি কে বলেছে ভুলে গেছে, কিন্তু খুবই দামি কথা। রোজ এদের ভালো মন্দ খাওয়াবে। জি আচ্ছা। বাথটাবে কি পানি দেওয়া হয়েছে? আপনার সঙ্গে কথা বলছি তো স্যার, বাথরুমে যাই নাই। আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, বাথরুম থেকে কথা বলো। গ্লাসটা খালি। তাড়াতাড়ি তোমার জিনিস নিয়ে আসো। টাইম ইজ শর্ট, অর্থাৎ সময় সীমিত। মাত্র 60 বছরেই সব শেষ। আমার আছে মাত্র 7 বছর। বিরাট আফসোস। রাত 3টা। বাথটাবে শরীর ডুবিয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। বাড়ির সমস্ত বাতি নেভানো, তবে বাথরুমে সামান্য আলো আছে। সবার ঘরে টিভি চলছে। টিভি স্ক্রিনের নীলাভ আলো বাথরুম পর্যন্ত এসেছে। কুটুমিয়া বাথটাবের পাশে বসে আছে। আলাউদ্দিন চোখ মেলতে পারছেন না। তার কথাও জড়িয়ে আসছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। তবে তিনি ঘুমোচ্ছেন না, কষ্ট করে জেগে আছেন। তিনি খুবই আনন্দ পাচ্ছেন। ঘুমিয়ে পড়লেই তো সব আনন্দ শেষ। আনন্দ উপভোগ করতে হলে জেগে থাকতে হয়। কুটু। জি স্যার। বড় আনন্দ লাগছে কুটু, চোখ মেলে রাখতে পারছে না। এইটাই সমস্যা। চোখ বন্ধ করে রাখেন স্যার। রাতে আর ভাত খাবো না। জি আচ্ছা। এখন থেকে একবেলা ভাত খাবো। কুকুরদের যখন খেতে দিবে তখন আমাকেও দিও। ওরা যা খাবে আমিও তাই খাবো। কুকুর বলে ওদের অবহেলা করা ঠিক হবে না। কবি বলেছেন, জীবের দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরও একটা জীব। জি। পাইলট সাহেব কি কুকুর পছন্দ করতেন? খুবই পছন্দ করতেন। ওনার 3 জাতের কুকুর ছিল। অ্যালসেশিয়ান ছিল, জার্মান একটা কুকুর ছিল, থ্যাবরা নাকি, আর 2টা কুকুর ছিল পর্তুগালের মেয়ে কুকুর। উনি ওইগুলারে আদর কইরা ইকরিমিকরি নামে ডাকতেন। ওনার বিদেশি আর আমার দেশি নেরি কুত্তা। যাই হোক, আমার কাছে দেশি বিদেশি সবই সমান। গাহি সাম্যের গান। আমার চক্ষে দেশি বিদেশি কোনো ভেদাভেদ নাই। আচ্ছা কুটু, শোনো, প্রায় ভাবেই একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, পরে আর মনে থাকে না। এখন মনে পড়েছে, জিজ্ঞেস করি? জি স্যার, করেন। পাইলট সাহেব ছাড়াও তো কুয়েতে এক ভদ্রলোকের বাড়িতে তুমি কাজ করতে। তার কথা তো তুমি কিছু বলো না। উনি লোক কেমন ছিলেন? অতি ভালো লোক ছিলেন স্যার। ওনার 3 স্ত্রী ছিল। স্ত্রীদের সঙ্গে বনিবনা হইল না, আলাদা বাড়ি বানাইয়া থাকা শুরু করলেন। শুধু তুমি আর উনি? জি। ওনার বাড়িতে কি বাথটাব ছিল? উনি আমের মানুষ, ওনার বাড়িতে বাথটাব তো থাকবই। ওনার বাথটাবের সব ফিটিং ছিল সোনার। বলো কি? ওনার বাথরুমে শোয়ানা ছিল, জাকুজ্জি ছিল। এইগুলা কি? সোয়ানা হইল পানির গরম ভাপে গোসলের ব্যবস্থা। আর জাকুজি বাথটাবের মতো পানির বুদবুদ হয়। শৈলে পানি দিয়া আপনা আপনি মাসাজ হয়। ওনার নাম কি? শেখ আবদাল রহমান। অত্যন্ত পরহেজগার আদমি ছিলেন স্যার। যখন ওনার শরীরে গোটা গোটা ফোসকা উঠল, উনি বিছানা থেকে উঠতে পারেন না, তখনও নামাজ কাজা করেন নাই। শুইয়া শুইয়া আঙ্গুলের ইশারায় নামাজ পড়ছেন। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ওনার শরীরেও ফোসকা উঠেছিল নাকি? কুটু বলল, জি। ফোসকার ভেতর পোকাও ছিল?
জি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। তোমার ভাগ্যে সব ফোসকাওয়ালা লোক পড়ে যাচ্ছে। জি, এইটা ভাইবা মনটা খারাপ। আলাউদ্দিন কুটুকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, মন খারাপ করবে না, তাদের কপালে ছিল ফোসকা। তুমি আমি কি করব বলো, তোমার আমার কিছুই করার নাই। বাক্য শেষ করার আগেই আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন। মাঝে মাঝে কুকুরের চিৎকারে ঘুম ভাঙে। তিনি ভীত গলায় ডাকেন, কুটু। কুটু তার পাশের ঘর থেকে সাড়া দেয়, জি স্যার। আলাউদ্দিন সাহেবের ভয় কেটে যায়। তখন তার গল্প করতে ইচ্ছা করে। তার কাছে মনে হয়, আহারে, মানব জনম বড়ই মধুর। আল্লাপাক মানুষ বানিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেই না তিনি এত আনন্দ করতে পারছেন। মুরগি বানিয়ে পৃথিবীতে পাঠালে তো কুটুমিয়া জাতীয় কেউ একজন তাকে রান্না করে ফেলত। লোকজন খেয়ে বলতো, মজা হয়েছে, তবে ঝাল একটু বেশি। গরু বানিয়ে পৃথিবীতে পাঠালে লোকজন তার শরীরের চামড়ায় জুতা বানিয়ে হাঁটাহাঁটি করত। তার কত সৌভাগ্য, মানুষ হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। পাইলট স্যারের মতো ভাগ্যবান হতে পারেন নাই। জীবনে কখনো বিমানে চড়েন নাই। পাইলট হওয়া তো দূরের কথা। পাইলট না হয়েও তিনি যা পেয়েছেন তাও তো কম না। এই পরম সৌভাগ্য নিয়ে কথা বলার জন্য তিনি ছটফট করতে থাকেন। একসময় অস্থির হয়ে ডাকেন, কুটু, কুটু, কুটু। কুটু সাড়া দেয় না। কুকুরগুলি ঘেউ ঘেউ করতে থাকে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।